ইতিপূর্বে যতগুলো আমরা দেখেছি সংসদ সদস্য যারা ছিল তারা শুধু নিজের স্বার্থ দেখেছে, কিন্তু আমাদের জনগণের স্বার্থ দেখে নাই। যারা এখানে সংসদ সদস্য হয়েছে এই আসনে, তাদের বাসাটা এই আসনে না হওয়ায় তাদের মায়া মমতার জায়গা থেকে এই আসনটি তারা কখনো অনুভব করেনি যে তাদের এটা বাড়ি বা তাদের এটা ঘর। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে জেরেসারেম নির্বাচনের পথে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব খবর জানতে প্রতিদিন এই সময় নিউজ 24 আপনাদের সঙ্গে হাজির হয়ে যায় আমি জান্নাতুল কলি, এবং আমরা একটি করে জেলার সকল তথ্য জানবার চেষ্টা করি। আর সেই ধারাবাহিকতায় দর্শক বলতে চাই আপনাদেরকে, আজকে আমরা যেই সংসদীয় আসনের খবর জানবার চেষ্টা করব সেটি হচ্ছে রংপুর 1 আসন। আর রংপুর 1 আসনের প্রার্থীদের প্রত্যাশা কি ভোটারদের কাছে, সেই খবর তো আমরা জানবই। তার সঙ্গে আমরা জানতে চেষ্টা করব ভোটাররা আসলে রংপুর 1 আসনকে কিভাবে দেখতে চান। একটা লম্বা সময় পর নির্বাচনী আমেজে সবাই প্রস্তুত, সেই খোঁজখবর নিয়েই আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই যেটা বলতে চাই, আজকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক আমাদের সঙ্গে যুক্ত হবেন রংপুর থেকে। শুরুতেই তার সাথে কানেক্টিভিটিটা চেক করে নিব। রেজাউল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দর্শক, রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করব, তবে তার আগে রংপুরকে নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে নিতে চাই। মূলত রংপুর 1 আসনের কথাই আপনাদেরকে জানাবো। রংপুর 1 আসন ইতিহাস ঐতিহ্যে ভরপুর, আর এই নির্বাচনী এলাকাটি মূলত আমাদের সকলের কাছে আলু এবং তামাকের জন্য খুবই বিখ্যাত। আর এই এলাকার প্রধান যেই সমস্যা সেটি হচ্ছে তিস্তা নদীর ভাঙন। প্রতি বছর এই নদীর করাল গ্রাসে ঘরহারা হয় হাজারো মানুষ। তিস্তার সাথে যুদ্ধ করেই এখানকার মানুষদের জীবনযাপন চলে। সেখানে বসবাস করেন লাখ লাখ মানুষ। বেনারসি পল্লী থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সেই বেনারসি পল্লী অথবা সেখানকার যেই কর্মীরা রয়েছেন তারা পড়েছেন অভাবে, মুখ থুবড়ে পড়ার মতো তাদের অবস্থা। প্রতিবেদনে দেখে নেব বিস্তারিত তথ্য। উত্তরের নদীবেষ্টিত নির্বাচনী এলাকা রংপুর 1 আসন। সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড ও গঙ্গাচড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সব দলের প্রার্থীরা করছেন তাদের নির্বাচনী প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে উন্নয়ন বঞ্চিত রংপুরের ভোটাররা চান এমন একজন প্রতিনিধি যিনি এলাকার উন্নয়ন করবে, এ এলাকার নদী ভাঙন সমস্যা দূর করবে। যে যারাই আসুক, আবার নতুন নেতৃত্ব যারা দেবে তারা যেন এই রংপুর 1 আসনের মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তারা যেন কাজ করে। রাস্তাঘাট, কলকারখানা এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নিয়ে যারা ভাববে, কলকারখানা গরিব মানুষকে নিয়ে ভাববে, আমরা সেরকম একজন প্রার্থী চাচ্ছি 1 আসন থেকে। স্বাধীনতার পর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল রংপুরের এই আসনটি। ফলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই আসনটিতে। রংপুর 1 আসনে শিল্প কারখানার অভাবে কর্মসংস্থান না থাকার কারণে এ আসনে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তিস্তার ভাঙন রোধেও কোনো উদ্যোগ নেয়নি আগের জনপ্রতিনিধিরা, তাই যোগ্য প্রার্থীকে খুঁজছেন এলাকার ভোটাররা। আমরা এমন একজন প্রার্থীকে চাই যেন আমাদের মহিপুর তিস্তা এলাকার আর গরিব দুঃখী মানুষের উন্নয়নের পাশে যেন দাঁড়াতে পারে। একটা কর্মসূচি যে বানিয়ে দেবে, কর্মস্থল বানিয়ে দেবে, আমাদের সেই রকম লোকের একটা দরকার। ভোটারদের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে রংপুর 1 আসনের প্রধান সমস্যা তিস্তার ভাঙন রোধে ব্যবস্থা নিতে চান বিএনপির প্রার্থী। প্রায়োরিটি আকারে যেটা করব সেটা হলো বেকার ছেলেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার করতে গিয়ে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই দিকে আমরা ধাবিত হব যদি আমি নির্বাচিত হতে পারি। এবার আসনটি উদ্ধারে বিএনপি আগে থেকেই মাঠে নেমেছে। জামায়াত ইসলামী, এনসিপি ও গণ অধিকার পরিষদ এবার নতুন করে শক্ত অবস্থানে মাঠে নেমেছে। প্রথমত আমরা রংপুর 1বাসীকে একটি মানবিক রংপুর 1 গঠন করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। আমাদের এই শিক্ষিত জনপদ তৈরি করতে যে আমাদের গবেষণা ভিত্তিক শিক্ষার প্রচার এবং প্রসার করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তরুণ ভোটার ও সনাতন ধর্মাবলম্বী ভোটাররা এ আসনের সমীকরণ বদলে দিতে পারে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এই বাংলাদেশ যদি আমরা পরিবর্তিত এবং নতুন বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের সৎ যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করতে হবে। জাতীয় সংসদের 1 নম্বর আসন রংপুরে মোট ভোটার 3,32,222 জন।
ভোটাররা চান উন্নয়ন হোক, নদী ভাঙন রোধে, কর্মসংস্থান বাড়াতে ও শিক্ষায় দক্ষতা বৃদ্ধিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, দেখছিলাম রংপুর 1 আসনের ভোটারদের প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। আমাদের সহকর্মী যেমনটা বলছিলাম শুরুতেই, রেজাউল করিম মানিক আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং তিনি জানাবেন রংপুর 1 আসন থেকে যারা প্রার্থিতা করছেন, যারা নির্বাচনী লড়াইয়ে লড়তে চান, তারা আসলে ভোটারদেরকে কী রকম প্রত্যাশা দিচ্ছেন সেই খবর মূলত আমরা সরাসরি জানবার চেষ্টা করব। রেজাউল করিম মানিক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, জানাবেন আজকে আমরা আমাদের আয়োজনে কাকে কাকে পেয়েছি, প্রার্থী কারা আছেন আমাদের সঙ্গে, ভোটারদের প্রত্যাশা পূরণে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনাকে যদি বলি যে আসলে রংপুর 1 আসন অর্থাৎ গঙ্গাচড়া এবং সিটি কর্পোরেশন 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এই রংপুর 1 আসনের প্রধান সমস্যা কিন্তু নদী ভাঙ্গন। আরেকটি বিষয় বলে রাখি যে চারণ সাংবাদিক মোনাজাতুদ্দিনের বাড়িও কিন্তু এই গঙ্গাচড়ায়, পাশাপাশি এখানে শিল্প কারখানা গড়ে ওঠেনি। এছাড়া নানা সংকট কিন্তু রয়েছে এই তিস্তা পাড়ের মানুষের। আজকে দুজন অর্থাৎ অতিথি রয়েছেন, একজন এনসিপি মনোনীত প্রার্থী আল মামুন, আরেকজন রয়েছে খেলাফত মজলিসের প্রার্থী, আমার সাথে রয়েছেন মমিনুর ইসলাম। আমরা সরাসরি একটু কথা বলতে চাই আল মামুনের সাথে, একটু আপনার কাছে জানতে চাই, আপনি তরুণ প্রজন্মের একজন নেতৃত্ব, তো এই অর্থাৎ গঙ্গাচড়ায় কিন্তু আসলে নদী ভাঙ্গন যেমনটি রয়েছে, তিস্তার ভাঙ্গন তেমনটি কিন্তু আসলে আপনার শিল্প কারখানা না থাকায় বেকারত্বের সমস্যা প্রকট। কি করতে চান নির্বাচিত হলে একটু বলবেন আমাদেরকে। আপনারা জানেন যে এখানে রংপুর 1 আসনে দীর্ঘ 37 বছর স্থানীয় কোনো প্রার্থী এখানে ছিল না। যারা এখানে সংসদ সদস্য হয়েছে এই আসনে, তাদের বাসাটা এই আসনে না হওয়ায় তাদের মায়া মমতার জায়গা থেকে এই আসনটি তারা কখনো অনুভব করেনি যে তাদের এটা বাড়ি বা তাদের এটা ঘর। যার ফলশ্রুতিতে হচ্ছে কি, এখানকার যে অবহেলিত যারা আছে, সাধারণ এবং সকল পেশা শ্রেণীর মানুষ, তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের অধিকার চাওয়ার জায়গাগুলো যে ছিল, সেই চাওয়া তাদের পূরণ করা সম্ভব হয়নি। কারণ যখনই তাদের বিভিন্ন দাবি দাবাগুলো ছিল, সেই দাবি দাবাগুলো তারা সংসদে উপস্থাপন না করে তারা ব্যক্তিও বা দলীয়ভাবে বিভিন্ন লেজুর ভিত্তি করে এই জায়গাগুলোকে তারা ফোকাস করেছে। তাদের আত্মকেন্দ্রিক অর্জন হয়েছে, বাট কখনো নিজস্ব এলাকাকে অর্জন করতে পারেনি। আপনি জানেন যে, আপনি দেখতে পাবেন যে এটাই কিন্তু তিস্তার বাঁধ। এখানে অনেক যারা অনেক ধনবান ব্যক্তি ছিল বা যাদের পারিবারিক অবস্থা সবচেয়ে ভালো ছিল, তারা কিন্তু নদী ভাঙনের শিকার হয়েছে। তিস্তা নদী ভাঙনের পরে দেখা যায় এখানে হাজার হাজার মানুষ, তারা কিন্তু এখন বসতি ভিটা বাড়িহীন অবস্থায়, তাদের বাড়িঘর নাই, তারা কিন্তু এই যে বাঁধের পাড়ে বাসা করে আছে। অর্থাৎ এখানে তিস্তা ভাঙন এলাকার যে তিস্তা ভাঙন রোধ করার জন্য কখনো তারা বড় পরিসরে উদ্যোগ নেয়নি, কিংবা সরকারের কাছে দাবি জানায় এই জায়গাগুলোকে তৈরি করে আনা হয়নি। ফলশ্রুতিতে দেখা গেছে যে আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা সরকার এই নীতি গ্রহণ করেছে, কিংবা যেটি বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু এখানকার সবাই মিলে, এখানকার আপনি জানেন যে এখানের বেশ কয়েকটা, প্রায় 7 থেকে 8, এখানে 9টা ইউনিয়নের মধ্যে 4টা ইউনিয়নে প্রায় নদীর চর বিধৃত এলাকা, এবং এখানকার লোকজন অনেক পরিশ্রমী। এই লোকজন এরা কিন্তু কৃষিবান্ধব এলাকা। এই কৃষিবান্ধব এলাকায় আপনি জানেন যে লোকজন সব আবাদি জমির উপরে নির্ভরশীল, কিন্তু তারা আবাদি জমি যখন আবাদ করা শুরু করে, তখনই সারের সিন্ডিকেটটা চলে আসে। ঠিকমতো তারা সার পাচ্ছে না, সার না পেলে তারা ফসল কিভাবে ফলাবে। নির্বাচিত হলে কি করতে চান? আমরা চাই যে এই যে সিন্ডিকেট, যেমন ধরেন সারের সিন্ডিকেট, সার না পেলে মানুষ এখন সিন্ডিকেটের আওতায় চলেছে, এই ধরনের সিন্ডিকেট যেন না থাকে। কিংবা আমি চাই আমাকে যদি আল্লাহ তাআলা সম্মান দান করে, এলাকার লোকজন যদি আমাকে সম্মান দান করে, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার কাজ হবে যে তিস্তা ভাঙন রোধ করে আমি এই হাজার হাজার মানুষের যারা তিস্তা ভাঙনের শিকার হচ্ছে, তাদের জমি জমা সব তিস্তার কোলে চলে যাচ্ছে, এইটাকে আমি রোধ করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে প্রায় 20,000 কোটি টাকার উপরে যে এখানে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই জায়গা থেকে এই তিস্তার পার যখন আপনার বাধা হয়ে যাবে, তখন দুই সাইডে কিন্তু অনেক জমি বের হয়ে যাবে। তখন সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা কিন্তু ইপিজেড এর মতো এখানে তৈরি করতে পারবো। সেখানে হাজার হাজার এবং
আমি মনে করি যে প্রায় 40 থেকে 50,000 লোকের কর্মসংস্থান হবে, যার ফলে শুধু গঙ্গাচড়া উপজেলার লোক না, বাহিরের জেলার যারা অবহেলিত এলাকা আছে সেখানকার লোকজন এসেও কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এনসিপির আল মামুনের সাথে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি খেলাফত মজলিস থেকে নির্বাচন করছেন, তো নির্বাচিত হলে গঙ্গাচড়াবাসীর জন্য কি করতে চান একটু বলবেন আমাদের। আসসালামু আলাইকুম। আমরা গঙ্গাছড়া রংপুরে এক আসনে মানুষ আমরা খুব অবহেলিত। ইতিপূর্বে যতগুলো আমরা দেখেছি সংসদ সদস্য যারা ছিল তারা শুধু নিজের স্বার্থ দেখেছে, কিন্তু আমাদের জনগণের স্বার্থ দেখে নাই। বিশেষ করে আমাদের যে বেকারত্ব প্রধান সমস্যা আছে, আমাদের নদী ভাঙ্গন, তিস্তা মহাপরিকল্পনা, এটা এতদিন আমরা শুনে আসছি শুধু, কিন্তু কার্যকর হয় নাই। আর আমার বাড়ি যেহেতু নদীর ওই সাইডে কলকাতা ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিনবিনা, আমার প্রধান লক্ষ্য হচ্ছে এই গঙ্গাছড়া এবং রংপুর এক আসন গঙ্গাছড়া উপজেলা বেকারত্ব দূর করব এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বেকারত্ব মুক্ত একটা মডেল উপজেলা হিসেবে এই গঙ্গাছড়াবাসীকে উপহার দিতে চাই। ধন্যবাদ। কথা বলছিলাম খেলাফত মজলিসে যে প্রার্থী রয়েছে এবং এনসিপি যিনি প্রার্থী রয়েছেন, এনসিপি আল মামুন কিন্তু জেলা রংপুর জেলারও তিনি আহ্বায়ক। আপনাকে যদি বলে রাখি যে স্বাধীনতার এই 39 বছরের মধ্যে কিন্তু এই যে অর্থাৎ 39 বছরে বারবার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে যেটি বলছিলেন যে অর্থাৎ বহিরাগত প্রার্থী থাকার কারণে এই এলাকায় তেমন উন্নয়ন হয়নি। তো এই পরবর্তীতে স্থানীয় ভোটারদের দাবি যে এখানে তারা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। তাহলে এই ছিল আমার কাছে অর্থাৎ নির্বাচনের পথে টকশোর। জি, বুঝতেই পারছি। ধন্যবাদ আপনাকে রেজাউল করিম মানিক। আরও নিশ্চয়ই আমরা কথা শুনবার চেষ্টা করব যে ভোটাররা, এটা তো আমরা শুনলাম যে প্রার্থীদের পক্ষ থেকে যে তারা আসলে নির্বাচিত হলে কি করবেন ভোটারদের জন্য, প্রার্থীদের সরাসরি চাওয়াটা কি, তারা আসলে কিভাবে বগুড়া এককে নির্বাচন, রংপুর এক আসনকে নির্বাচন করতে চান সেখানে, সেই বিষয়গুলি আরও একটু পরিষ্কার করে আমরা জানবার চেষ্টা করব। তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে, একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি, থাকুন সঙ্গে। দর্শক, আরও একবার আমন্ত্রণ, বিরতির পর দেখছেন জেরুসালেম নির্বাচনের পথে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং আমরা আজকের আমাদের নির্বাচনের পথে অনুষ্ঠানে আলোচনা করছিলাম রংপুর এক আসনের প্রার্থিতা এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে। আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন, আরও একবার তার সঙ্গে আমরা কানেক্টেড হব। আমরা শুনছিলাম মানিক যে ভোটারদেরকে নানা রকম প্রত্যাশার কথা তো বলছেন প্রার্থীরা, একই সাথে একটু জানতে চাই তিস্তা ভাঙনে কোনো তারা কাজ করতে চান কিনা, একই সাথে কৃষিকাজ সম্প্রসারণে কোনো কাজ করতে চান কিনা, কারণ আমরা জানি রংপুর এক আসন কিন্তু কৃষির দিক থেকেও খুব এগিয়ে। সেই বিষয়গুলোতে মনোযোগ দিতে চান কিনা প্রার্থী যারা আছেন তারা। কলি, আমরা কথা বলছিলাম রংপুরে এক আসনে দুজন প্রার্থীর সাথে, একজন এনসিপির, একজন হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের। আমি এনসিপির যে নেতা রয়েছেন আল মামুন, তিনি কিন্তু জুলাইয়ের সম্মুখ যোদ্ধা ছিলেনও। আপনি জুলাই যোদ্ধা, অন্যতম একটু জুলাই যোদ্ধাতে যে প্রত্যাশা নিয়ে জুলাই অর্থাৎ বিপ্লব ঘটেছে, সেই প্রত্যাশা বাস্তবায়নে কতটা অগ্রসর হতে চান, বাস্তবায়ন করতে চান? এছাড়া কৃষিভিত্তিক গঙ্গাছড়া কোনো শিল্প কারখানা করতে চান কিনা, এছাড়া মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে চান কিনা, একটু আমাদের সংক্ষিপ্ত আকারে বলবেন। প্রথমত হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সারা দেশের সকল ছাত্র জনতা মিলে হয়েছিল, সেইটা আমরা সর্বোপরি বাস্তবায়ন করতে পারিনি। আমরা মনে করি যে এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের মাধ্যমে সেই সংস্কার এবং সেই যে দাবিগুলো ছিল সেগুলো আনার ক্ষেত্রে জনগণ সেগুলোর সম্মতি দিলে আমরা সেগুলোর পক্ষে কাজ করতে পারবো, হ্যাঁ ভোটের মাধ্যমে। এবং এখানে যেহেতু কৃষিভিত্তিক এই উপজেলা, এই কৃষিভিত্তিক এই উপজেলায় যখন আমরা দেখি যে এখানে আলুর দাম কেজি প্রতি 5 টাকা থাকে, তখন ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় তখন আলুর দাম 25 টাকা 30 টাকা থাকে। অর্থাৎ কৃষকের থেকে মাঝখানের যে সর্বোপরি ব্যবধান, যে সিন্ডিকেট, তারা একটা বড় লভ্যাংশ নিয়ে যায়, কিন্তু কৃষকরা এখানে বঞ্চিত হয়। যার ফলে আমি মনে করি যে এই জায়গায় আলু বা অন্যান্য কৃষি পণ্য যাতে আমরা সংরক্ষণ করতে পারি সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং সর্বোপরি যে সমবায় ভিত্তিক যে বাজার আছে, যেটা সিন্ডিকেট মুক্ত, সেইটার এই উপজেলা থেকে শুরু করে যারা চরে আবাদ করে কিংবা চর থেকে যেগুলো পণ্য উৎপাদন হয় তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়ে যাতে তারা সঠিক কৃষিভিত্তিক পণ্যগুলোর দাম পায়। এবং এখানে অন্যান্য যে উপজেলাগুলো থেকে দেখবেন এখানে স্বাস্থ্যসেবার মান খুবই কম। উপজেলায় এখানে ডাক্তার নাই বললেই চলে।
এবং রাস্তাঘাটে কিন্তু চর থেকে যারা আসে, চরের বাসিন্দা, তারা কিন্তু রাস্তায় হঠাৎ একটা তাদের সমস্যা দেখা দিতে পারে। এখানে যাতায়াত নাই, এখানে অ্যাম্বুলেন্সের সংকট, এখানে রাস্তার সংকট, এই জায়গা থেকে ব্রিজ নাই, যার ফলে রাত 2টায় অথবা রাত 12টার পরে যদি কেউ অসুস্থ হয় তাকে এখানে নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। তো আমরা মনে করি যে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করার জন্য যেটা 50 শয্যার আছে সেটাকে আমরা 100 শয্যায় উন্নীত করব এবং আমরা যাতায়াতের ব্যবস্থা করব। আল মামুনের সাথে একটু কথা বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ইসলাম ভিত্তিক আপনারা একটা জোট করেছেন, তো আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই যে অবহেলিত গঙ্গাচড়া ভোটারদের প্রত্যাশা পূরণে কি কতটুকু কাজ করবেন একটু বলবেন আমাদের? আলহামদুলিল্লাহ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আমরা গঙ্গাচড়া উপজেলা রংপুর 1 আসন উপহার দিব। পাশাপাশি আমাদের চর এলাকা যে গঙ্গাচড়া ইউনিয়ন বা গঙ্গাচড়া উপজেলা যে 9টা ইউনিয়নের 4টি যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, নদীর ডান সাইড যে আমাদের এলাকাগুলো, এই এলাকাগুলো মানুষ এতটা আমরা অবহেলিত, যখন ওই পাশে আমাদের কোনো সারের ডিলার নাই, আমাদের সার নিতে হলে আমাদের এই পাশে বাম তীরে আসতে হয়, আমাদের দক্ষিণ দিকে আসতে হয়। এনারা আমাদের ঠিকমতো সার দিতে চায় না, সার পায় না। আবার দেখা যখন বন্যা ওঠে, আমাদের এদিকে যতগুলো নেতৃবৃন্দরা আছে শুধু এরা শুধু এতটুকু আশ্বাস দেয়, কিন্তু বন্যার সময় আমাদের তেমন খোঁজখবর নেয় না। তা আমার কথা হলো যে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এই সংসদ নির্বাচিত করায়, তা আমার প্রধান লক্ষ্য যে এটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীর যে ডান তীরটা আছে, বাম তীর ডান তীর 2 সাইডে এটা নদী সংরক্ষণ করে আমাদের আবাদি জমিগুলো যা আছে আবাদি জমিগুলো রক্ষা করে এবং পাশাপাশি আমাদের যে জনগণগুলো যেভাবে বন্যার সময় বাড়ি ভেঙে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, তাদের রাস্তাঘাট, আমাদের যেগুলো সমস্যা সবগুলো ইনশাল্লাহ আমি ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম অর্থাৎ দুজন প্রার্থীর সাথে, দুজন প্রার্থী কিন্তু বলছেন তারা ভোটারদের প্রত্যাশা পূরণ করতে চান এবং তারা ভোটারদের প্রত্যাশা পূরণ করেই তারা নির্বাচিত হতে চান এবং নির্বাচিত হলে এই অবহেলিত গঙ্গাচড়ার উন্নয়ন করতে চান। আমি এনসিপির যে প্রার্থী রয়েছে আল মামুন, একটু আপনার কাছে আরেকটু জানতে চাই যে যেহেতু তিস্তা কিন্তু এখানে বড় সমস্যা, এছাড়া ফসলি অর্থাৎ কৃষিভিত্তিক এই গঙ্গাচড়া বেকার সমস্যা প্রকট, যে আপনি যেহেতু তরুণ একজন জনপ্রতিনিধি হতে চান, নির্বাচিত হতে চান, প্রত্যাশা পূরণে কি করতে চান একটু বলবেন আমাদের? এইখানে আমাদের নতুন করে উদ্যোক্তা তৈরি করতে হবে এবং যারা উদ্যোক্তা অনেকে যারা হতে চায় তাদেরকে পর্যাপ্ত পরিসরে ব্যাংক থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং ব্যাংকের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো, কঠিন শর্ত যেগুলো আছে সেগুলোকে সহজতম শর্তে রূপান্তরিত করে তাদেরকে, এই নতুন উদ্যোক্তাদেরকে তৈরি করতে হবে। তারা কিন্তু এই এলাকা কেন্দ্রিক যখন তারা এই নতুন করে উদ্যোক্তা তৈরি হবে এবং এখানে কৃষিভিত্তিক তাদের ফসলি জমির সঙ্গে তারা যখন খামার এবং বিভিন্ন ধরনের কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন একই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দ্বিতীয়ত, এই এলাকায় বিশেষ করে যারা মাদকের সঙ্গে সংযুক্ত আছে এবং বাজে সঙ্গে সংযুক্ত আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এই কারণেই বিভিন্ন ধরনের অবনতি হচ্ছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে মাদকের সঙ্গে কিন্তু জুয়া অনেক সময় খুব বেশি প্রকট আকার ধারণ করেছে। এই জায়গাগুলো থেকে যখন তারা কর্মব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু তারা এই বাজে সঙ্গ এবং জুয়া তারপরে মাদক এগুলো থেকে তারা কিন্তু অটোমেটিক দূরে চলে যাবে। তো এখানকার তরুণ প্রজন্মকে কিন্তু উৎসাহিত করার জন্য যে ব্যাংকের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো শিথিল করে তাদেরকে লোন দিতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। কথা বলছিলাম আল মামুনের কাছে শুনছিলাম, একটু মমিনুর ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই যে ইসলাম ভিত্তিক দিন প্রচারে আপনার খেলাফত মজলিস কিন্তু কাজ করছে, তো সেই দলের আপনি প্রার্থী, তো এইখানে আসলে গঙ্গাচড়ায় কওমি মাদ্রাসা থেকে শুরু অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে সেসব ব্যাপারে কি পদক্ষেপ নিতে চান একটু আমাদেরকে বলবেন? ইনশাল্লাহ, বিশেষ করে কওমি মাদ্রাসার থেকে আমাদের যে মসজিদগুলো আছে এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ, খাদেম সহ যে কওমি মাদ্রাসাগুলো আছে এগুলো সরকারি যে বরাদ্দগুলোর থেকে একদম আমরা খুব বঞ্চিত হয়ে থাকি। তো ইনশাল্লাহ আমি আশাবাদী, বা আমি যদি সংসদে নির্বাচিত হয়ে যাই, আমাদের ইমাম, মুয়াজ্জিন সহ, খাদেম সহ যতগুলো কওমি মাদ্রাসা আছে এই কওমি মাদ্রাসার যে ন্যায্য যে অধিকারটা, যে যদি একটা দাখিলি মাদ্রাসা যদি বরাদ্দ পায় তাহলে কওমি মাদ্রাসা বরাদ্দ পাবে না কেন? সরকারি বরাদ্দ পাবে না কেন? কওমি মাদ্রাসা বাচ্চারা কি মানুষ নয়?
যে দাখিল মাদ্রাসা যেটা যেরকম অধিকার পাবে সেরকম অধিকার ঠিক সরকারি অধিকারটা কমি মাদ্রাসাকেও আমি ইনশাল্লাহ দিয়ে দেব। এবং আমি যে সংসদ সদস্য হওয়ার পরে যে বরাদ্দগুলো পাবো এই বরাদ্দগুলো জনগণের মাঝে সংবাদ সম্মেলনের মাধ্যমে যতগুলো বরাদ্দ পাবো এই বরাদ্দ সমস্ত পাই টু পাই হিসাব জনগণের মধ্যে আমি পেশ করে দেবো ইনশাল্লাহ, কোথায় কোন খাদে কত টাকায় বরাদ্দ পাইছি এবং কোন খাদে কত টাকা ব্যয় করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই যে কৃষকদের কৃষি কার্ড নাই, আবার বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য ভাতা প্রতিবন্ধী ভাতাগুলো যে করতে যায় এগুলো দেখা যায় যে মেম্বার চেয়ারম্যানের কাছে কিন্তু করতে গেলে টাকা দিয়ে করতে হয়, টাকা ছাড়া কিন্তু করে দেয় না। যদিও টাকা ওইভাবে নেয় না কিন্তু কৌশলে টাকা নেয়, দিতে চায় দেয় না, দিতে চায় দেয় না। যদি টাকা দেওয়া হয় তখন অবশ্য কার্ডগুলো করে দেয়, কিন্তু তার আগে করে দেয় না। তো ইনশাল্লাহ আমি এই যে একটা সিন্ডিকেট যে হচ্ছে কৃষি কার্ডের ক্ষেত্রে একটা সিন্ডিকেট, সারের একটা সিন্ডিকেট, আবার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা একটা সিন্ডিকেট যে পাচ্ছে, যে গরিব অসহায় হত দরিদ্র মানুষ যে একটা সিন্ডিকেট হচ্ছে এটা আমি অবশ্যই দূর করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম দুইজন প্রার্থীর সাথে, তারা কিন্তু ভোটারদের প্রত্যাশা পূরণের কথা যেমনটি বলছেন তেমনটি বলছেন অবহেলিত গঙ্গাচড়ার উন্নয়ন, বেকারত্ব সমস্যা থেকে শুরু করে তিস্তা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে চান এই দুই প্রার্থী। এই ছিল জান্নাতুল কলি রংপুর থেকে আমার কাছে সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে মানিক, একই সাথে শুভকামনা প্রার্থীদের জন্য আর ভোটারদের জন্য। প্রত্যাশা করছি তারা যেন তাদের মনের মতো প্রার্থী খুঁজে পান। আর যেটা স্যার নির্বাচনের পথের আয়োজন আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো আসনের খবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি আজ।